ক্লাস 11-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা জানো যে তোমাদের এবারের 11 এবং 12 এর যে পরীক্ষা হবে সেটা দুটো করে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে। তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা সম্পূর্ণ এমসিকিউর উপর পরীক্ষা হবে। তো তোমাদের এই যে নতুন সিলেবাস হয়েছে এই নতুন সিলেবাসের উপরে আমি ফার্স্ট চ্যাপ্টারের কিছুটা অংশ আমি আজকে আলোচনা করছি। খাদ্য, পুষ্টি, পরিপোষক এবং পুষ্টি বিজ্ঞানের যে মৌলিক ধারণা তারই একটা অংশ খাদ্য উপাদান, শ্রেণীবিভাগ এবং পরিপোষক নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের পাওয়ার জন্য। আমি এটা ফার্স্ট ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। চলো আমি বিষয়ে চলে যাই। প্রথমে আসছি খাদ্য ও খাদ্যের উপাদান। খাদ্য কাকে বলে? যেসব আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদের পুষ্টি বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ হয় তাদের আমরা খাদ্য বলে থাকি। যেমন ভাত, ডাল, মাছ, রুটি, মিষ্টি, দুধ, দই, শাক, সবজি, বিভিন্ন প্রকারের ফল, এগুলো হচ্ছে খাদ্য। খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান আমরা মোটামুটি ক্লাস 9-এ আমরা পড়েছি। এগুলো 6টা উপাদান খাদ্যে রয়েছে, কিন্তু বর্তমানে খাদ্যের উপাদান হলো কিন্তু 7টি। কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা লিপিড, ভিটামিন, খনিজ লবণ, জল এবং আরেকটি নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্য তন্তু বা র্যাফেজ। এই উপাদানগুলি খাদ্যের মধ্যে, প্রত্যেকটা খাদ্যের মধ্যে কিন্তু কম বেশি পরিমাণে কিন্তু থেকে থাকে। খাদ্যের উপাদান যে 7টা উপাদান আমি বলেছি সেই 7টা উপাদান তোমরা দেখো। কার্বোহাইড্রেট এই সমস্ত যেগুলো রয়েছে, ভাত, ডাল, তারপরে রুটি, এই সমস্ত যেগুলো রয়েছে কার্বোহাইড্রেট এদের বেশি থাকে। প্রোটিন হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস, এগুলোতে প্রোটিন বেশি থাকে। ফ্যাট হচ্ছে তেল, চর্বি, ডিম, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থেকে থাকে। ভিটামিন হচ্ছে আমরা লেবু জাতীয় ফল বা বিভিন্ন প্রকার ফল ও শাকসবজিতে আমরা পেয়ে থাকি। খনিজ লবণ এগুলো আমরা বিভিন্ন প্রকার শাকসবজি ও ফলমূলে আমরা পেয়ে থাকি। জল, জল আমরা সাধারণত পানীয় জলে আমরা পেয়ে থাকি অথবা ডাবের জল, তারপরে ফ্রুট জুস, কোকাকোলা, থামস আপ, এইগুলোতে আমরা পেয়ে থাকি। তন্তু বা র্যাফেজ এগুলো হচ্ছে সাধারণত সেলুলোজ বা হেমিসেলুলোজ জাতীয় ও তন্তু জাতীয় পদার্থ খাদ্যের মধ্যে উপস্থিত থেকে থাকে। এগুলো বিভিন্ন শাকসবজিতে আমরা কিন্তু পেয়ে থাকি। খাদ্যের যে 7টা উপাদান সেই 7টা উপাদান নিয়ে আমরা এখন বলছি। প্রথম উপাদানটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। একাধিক হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন জাতীয় জৈব যৌগগুলোকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা বলে থাকি। এগুলো প্রধান উৎস হচ্ছে কিন্তু দানা শস্য, শাক, বিভিন্ন ফল, দুধ, ডিম, গুড়, মধু এবং মাটির নিচে যে সমস্ত মূল ও কাণ্ড, সঞ্চিত কাণ্ড যেগুলো থেকে থাকে, যেমন আলু, তারপর হচ্ছে ওল, কচু, রাঙা আলু, এইগুলো কিন্তু কার্বোহাইড্রেটের প্রধান উৎস হিসাবে কাজ করে থাকে। এগুলি প্রধানত দেহে কিন্তু শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে। দ্বিতীয় যেটা হচ্ছে প্রোটিন বা আমিষ। অনেকগুলি অ্যামিনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে জৈব যৌগ গঠিত হয় তাকে আমরা সাধারণত প্রোটিন বলে থাকি। প্রোটিনের প্রধান উৎস হলো মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, ডাল, সয়াবিন, বাদাম, বিন, এগুলো হচ্ছে কিন্তু এদের প্রধান উৎস। এগুলি দেহ গঠনে, বৃদ্ধিতে এবং শক্তি উৎপাদনে কিন্তু সাহায্য করে থাকে। এরপর আসছে ফ্যাট বা লিপিড। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত যৌগ বা এস্টারকে আমরা সাধারণত ফ্যাট বা লিপিড বলে থাকি। এদের প্রধান উৎস হচ্ছে ঘি, মাখন, চর্বি, তেল, বাদাম, নারকেল এবং এগুলো থেকে আমরা কিন্তু কি পেয়ে থাকি? প্রধানত শক্তি আমরা পেয়ে থাকি। এরপরে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ভিটামিন। এই বিশেষ যে খাদ্য উপাদানটা রয়েছে খাদ্যে খুব কম পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, তাকে আমরা সাধারণত ভিটামিন বলে থাকি। এবং ভিটামিন তোমরা পড়েছো এগুলো যে 2 প্রকারের ভিটামিন রয়েছে, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে এবং জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স, সি এবং পি, এগুলো হচ্ছে ভিটামিনের
উদাহরণ। এগুলি সাধারণত সবুজ শাকসবজি, বিভিন্ন প্রকার ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলি দিয়ে স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। খনিজ লবণ, এটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যদিও এটি কম পরিমাণে প্রয়োজন হয়, তবু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ছাড়া অপর যে রাসায়নিক মৌলগুলো রয়েছে খাদ্যের মধ্যে গৃহীত হয় তাদের এবং গৃহীত হওয়ার পর সেগুলো আমাদের দেহের পুষ্টিতে কিন্তু সাহায্য করে থাকে, তাদের আমরা খনিজ পদার্থ বলে থাকি। এগুলি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালনা করতে সাহায্য করে থাকে। যেমন ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, লৌহ বা আয়রন রয়েছে, সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খনিজ মৌল উপাদান, এগুলো আমাদের কিন্তু লেগে থাকে। জল, জল হলো খাদ্যের জলীয় অংশ বা তরল পানীয়, যেটাকে আমরা খাদ্য হিসেবে বা পানীয় হিসেবে ব্যবহার করে থাকি। সেগুলো জল আমাদের প্রায় শরীরে প্রায় 70% মতো জল আমাদের শরীরে থেকে থাকে। সেই জলের চাহিদা পূরণ করার জন্য আমরা জল, দুধ, ফলের রস, ডাবের জল এগুলো আমরা খেয়ে থাকি এবং এগুলো থেকে জল আমাদের শরীর পেয়ে থাকে। এগুলি খাদ্য এবং দেহের জল সাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে থাকে। এরপর আমরা আসছি খাদ্যতন্তু বা র্যাফেজ। খাদ্যের মধ্যে অবস্থিত সেলুলোজ, হেমিসেলুলোজ বা পেকটিন নির্মিত তন্তু জাতীয় উপাদান যা আমাদের দেহে পাচিত হয় না, তাদেরকে আমরা তন্তু বা র্যাফেজ বলে থাকি। এই তন্তু সাধারণত হচ্ছে দু প্রকার, এটা দ্রবণীয় তন্তু এবং অদ্রবণীয় তন্তু। দ্রবণীয় তন্তু কাদের বলা হয়? যে সমস্ত তন্তুগুলো খাদ্যে অবস্থিত থেকে জলে দ্রবীভূত হয়, সেই তন্তুগুলোকে আমরা দ্রবণীয় তন্তু বলা হয়। অর্থাৎ খাদ্যের মধ্যে অবস্থিত তন্তুগুলো যেগুলো জলে দ্রবীভূত হয় তাদেরকে আমরা দ্রবণীয় তন্তু বলে থাকি, যেমন পেকটিন এবং গাম। এগুলি বার্লি, ওট, নাটস, বিন, স্ট্রবেরি, লেবু, আপেল, শাকসবজিতে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। অদ্রবণীয় তন্তু, খাদ্যে অবস্থিত জলে অদ্রবীভূত যে তন্তু উপাদান থাকে সেগুলিকে সাধারণত অদ্রবণীয় তন্তু বলে। এগুলি আমরা আগে বলছি যে জলে কিন্তু এগুলো দ্রবীভূত হয় না। সেলুলোজ এবং হেমিসেলুলোজ, এগুলি গম, দানাশস্য, আলু, গাজর, টমেটো, রাঙা আলু, শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। খাদ্যতন্তু বা র্যাফেজের প্রধান কাজ হচ্ছে, যেহেতু এরা পাচিত হয় না, তাই খাদ্যের মধ্যে থেকে খাদ্য এবং জলের পরিমাণকে বাড়িয়ে দেয়। ক্ষুদ্রান্ত বৃহদন্তে খাদ্যের চলনে সাহায্য করে থাকে এবং মলের পরিমাণ বাড়ায়, ফলে দেহ থেকে কোষ্ঠকাঠিন্য হতে বাধা দেয়। কোষ্ঠকাঠিন্য একদমই দেখা যায় না। এরপর আমরা আসছি খাদ্যের শ্রেণী বিভাগ। খাদ্যকে সাধারণত আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, বিভিন্ন ভিত্তি তাদের মধ্যে রয়েছে। যেমন জীবদেহ খাদ্যের কার্যকারিতা অনুসারে আমরা সাধারণত খাদ্যকে 4 ভাগে ভাগ করে থাকি। খাদ্যের উপাদান অনুসারে খাদ্যকে সাধারণত 7 ভাগে ভাগ করা হয় এবং খাদ্যের উৎস অনুসারে খাদ্যকে 2টি ভাগে ভাগ করা হয়। চলো আমরা প্রথমে চলে আসি জীবদেহে খাদ্যের কার্যকারিতা অনুসারে খাদ্যকে সাধারণত 4টে ভাগে ভাগ করা হয়। ক্ষয়পূরক, বৃদ্ধি সাধক, পুষ্টি সাধক খাদ্য আমরা বলে থাকি। 2 হচ্ছে দৈহিক ক্রিয়া পরিচালনকারী খাদ্য, শক্তি উৎপাদনকারী খাদ্য বা শক্তি উৎপাদক খাদ্য, রোগ প্রতিরোধক খাদ্য। খাদ্যের উপাদান অনুসারে খাদ্যকে সাধারণত 7টা ভাগে ভাগ করা হয়। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য, প্রোটিন সমৃদ্ধ খাদ্য, ফ্যাট সমৃদ্ধ খাদ্য, ভিটামিন সমৃদ্ধ খাদ্য, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য, জল সমৃদ্ধ খাদ্য এবং র্যাফেজ বা তন্তু সমৃদ্ধ খাদ্য। খাদ্যের উৎস অনুসারে খাদ্যকে আবার 2টো ভাগে ভাগ করা হয়, উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণী খাদ্য। প্রথমে আসছি খাদ্যের যে শ্রেণী বিভাগের প্রথম অংশটা রয়েছে, অর্থাৎ জীবদেহে খাদ্যের কার্যকারিতা অনুসারে খাদ্যের শ্রেণী বিভাগ। এবং জীবদেহে কার্যকারিতা অনুসারে আগেই আমি বললাম টেবিলটাতে ভিত্তি করে 4টি ভাগে ভাগ করা হয়। ক্ষয়পূরক,
পুষ্টি সাধক এবং বৃদ্ধি সহায়ক খাদ্য, 2 হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য, 3 রোগ প্রতিরোধক খাদ্য এবং 4 হচ্ছে দৈহিক ক্রিয়া পরিচালনকারী খাদ্য। প্রথমে আমরা আসছি ক্ষয়পূরক, পুষ্টি সাধক এবং বৃদ্ধি সহায়ক খাদ্য। যে সব খাদ্য জীবদের ক্ষয়পূরণ, পুষ্টি সাধন ও বৃদ্ধিতে সাহায্য করে থাকে তাদেরকে আমরা ক্ষয়পূরক, পুষ্টি সাধক ও বৃদ্ধি সহায়ক খাদ্য বলে থাকি। যেমন প্রোটিন এবং খনিজ লবণ সমৃদ্ধ যে সমস্ত খাদ্যগুলো রয়েছে এগুলো কিন্তু এই পর্যায়ে পড়ে থাকে। প্রোটিন মানবদেহের পেশি এবং বিভিন্ন অঙ্গ গঠনে সাহায্য করে এবং বিভিন্ন খনিজ লবণ যেগুলো রয়েছে লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো কিন্তু খনিজ যে লবণগুলো রয়েছে এগুলো কিন্তু রক্ত, অস্থি ও পেশি গঠনে সাহায্য করে থাকে। শক্তি উৎপাদক খাদ্য, যে সমস্ত খাদ্য জীবদেহে শক্তি প্রদান করে থাকে তাদের আমরা শক্তি বা তাপ উৎপাদক খাদ্য বলে থাকি। যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনও রয়েছে এখানে, তবে কার্বোহাইড্রেট, ফ্যাট হচ্ছে প্রধান। দেহের প্রয়োজনীয় শক্তি প্রধানত কার্বোহাইড্রেট, ফ্যাট সমৃদ্ধ খাদ্য থেকে আমরা কিন্তু পেয়ে থাকি, তাই এদের জ্বালানি খাদ্য বলা হয়ে থাকে। রোগ প্রতিরোধক খাদ্য, যেসব খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাদেরকে আমরা রোগ প্রতিরোধক খাদ্য বলে থাকি। যেমন ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। ভিটামিন ও খনিজ লবণ দেহের বৃদ্ধিতে, চোখ, ত্বক, অস্থি, দাঁত গঠনে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে দৈহিক ক্রিয়া পরিচালনকারী খাদ্য। যেসব খাদ্য জীবদের দৈহিক কার্যকর্ম পরিচালনাতে সাহায্য করে থাকে তাদের আমরা সাধারণত দৈহিক ক্রিয়া পরিচালনকারী খাদ্য বলে থাকি। যেমন প্রচুর পরিমাণে জল ও খাদ্য তন্তু সমৃদ্ধ খাদ্য। জল জীবদের সংবহন, রেচন, পরিপাক, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ইলেকট্রোলাইট এর সাম্যতা অর্থাৎ জল সাম্যতা প্রভৃতিতে সাহায্য করে থাকে। খাদ্যতন্তু মল নিষ্কাশনে, শর্করা শোষণের মাত্রা হ্রাস করতে, ফ্যাটি অ্যাসিড শোষণের মাত্রা হ্রাস করতে কিন্তু সাহায্য করে থাকে। এরপর আমরা সেই খাদ্যের উৎস অনুসারে খাদ্যের শ্রেণী বিভাগ। খাদ্যের উৎস অনুসারে খাদ্যকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। উৎস অনুসারে একটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য আর একটা হচ্ছে প্রাণী খাদ্য। যেসব খাদ্য আমরা উদ্ভিদ থেকে গ্রহণ করে থাকি তাদের উদ্ভিজ্জ খাদ্য বলে। চাল, গম, ডাল, শাকসবজি, ফল এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যের উদাহরণ। প্রাণীজ খাদ্য কাদেরকে বলা হয়? যে সব খাদ্য প্রাণী দেহ থেকে আমরা গ্রহণ করে থাকি তাদেরকে আমরা প্রাণীজ খাদ্য বলে থাকি। যেমন মাছ, মাংস, ডিম, তারপরে দুধ, এগুলো কিন্তু প্রাণীজ খাদ্য। খাদ্যের উপাদান অনুসারে খাদ্যকে সাধারণত 7টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে কার্বোহাইড্রেট বা শর্করা বেশি পরিমাণে থাকে তাদের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য বলা হয়। চাল বা চালজাত খাদ্য সামগ্রী, গম বা গমজাত খাদ্য সামগ্রী, ভুট্টা, আলু, সাগু, বিভিন্ন ফল, দুধ, চিনি, গুড়, মধু এবং মাটির নিচের কাণ্ড মূলে সঞ্চিত খাদ্য যেমন আলু, ওল, কচু, রাঙা আলু, এগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। প্রোটিন সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাদেরকে আমরা প্রোটিন সমৃদ্ধ খাদ্য বলে থাকি। মাছ, মাংস, ডিম, ছানা, ডাল, সয়াবিন, বাদাম, বিন, এগুলোকে প্রোটিন সমৃদ্ধ খাদ্য বলা হয়। ফ্যাট সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে ফ্যাট বা স্নেহ পদার্থের পরিমাণ বেশি থাকে তাদের আমরা সাধারণত ফ্যাট বা স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য বলে থাকি। যেমন ঘি, মাখন, চর্বি, তেল, বাদাম, নারকেল, এগুলো হচ্ছে ফ্যাট সমৃদ্ধ খাদ্য। ভিটামিন সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে ভিটামিন অধিক পরিমাণে থাকে তাদেরকে আমরা ভিটামিন সমৃদ্ধ খাদ্য বলে থাকি। সবুজ শাকসবজি, বিভিন্ন ফলমূল, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাদ্য। খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে খনিজ লবণ অধিক মাত্রায় থাকে তাদের খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য বলা হয়ে থাকে। যেমন সবুজ শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, খাদ্য লবণ, এগুলো হচ্ছে খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। এরপর আমরা হচ্ছে জল সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে জল বেশি পরিমাণে থাকে তাদের জল সমৃদ্ধ খাদ্য বলা হয়। রসালো ফল, বিশেষ করে গ্রীষ্মকালে তরমুজ আমরা ভালো করেই জানি, শসা, এগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে। ফলের রস, ডাবের জল, কোল্ড ড্রিঙ্কস, পানীয় জল, এগুলো হচ্ছে জল সমৃদ্ধ খাদ্য বলা হয়ে থাকে। র্যাফেজ বা তন্তু সমৃদ্ধ খাদ্য। যেসব খাদ্যে তন্তুর পরিমাণ বেশি থাকে তাদের র্যাফেজ বা তন্তু সমৃদ্ধ খাদ্য বলা হয়ে থাকে। যেমন শাক, সবজি, থোড়, মোচা,
ফল মূল এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু র্যাফেজ বা তন্তু থাকতে দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য যেগুলো রয়েছে, আলু রয়েছে, তারপরে দানা শস্য যেগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে থাকে। প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ, ফ্যাট সমৃদ্ধ খাদ্য, তেল, ছানা, তারপরে মাখন, তারপর হচ্ছে বাদাম, এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থেকে থাকে। খনিজ লবণ ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য, বিভিন্ন প্রকার শাক সবজি ফল মূল এগুলোতে প্রচুর থাকে। জল সমৃদ্ধ খাদ্য, দুধ, তরমুজ, লেবুর রস বা পাইনাপেল, অর্থাৎ আমাদের যে ডাবের জল রয়েছে সেই ডাবের জল, এবং এটা হচ্ছে আনারসের যে শরবত রয়েছে সেগুলোতে বা বিভিন্ন ফলের শরবতে আমরা প্রচুর পরিমাণে জল পেয়ে থাকি। র্যাফেজ বা তন্তু সমৃদ্ধ খাদ্য, বিভিন্ন প্রকারের শাক সবজি এবং নাট জাতীয় যে সমস্ত গুলো রয়েছে সেগুলোতে আমরা প্রচুর পরিমাণে কিন্তু র্যাফেজ বা খাদ্য তন্তু পেয়ে থাকি। খাদ্যের সামাজিক ও মনস্তাত্ত্বিক কাজ, সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল ফাংশনস অফ দি ফুড। খাদ্যের সামাজিক কাজ আমরা দেখে নিই। খাদ্যের আমরা জানি যে খাদ্যের একটা পুষ্টিগত গুরুত্ব রয়েছে, এছাড়াও কিন্তু খাদ্যের একাধিক সামাজিক গুরুত্ব কিন্তু রয়েছে। যেমন বিভিন্ন অনুষ্ঠানে বা সামাজিক উপলক্ষে প্রতিবেশীদের নিমন্ত্রণ করে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার মাধ্যমে পরস্পরের প্রতি সৌহার্দ্যমূলক সম্পর্ক বা ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং প্রতিবেশীদের সঙ্গে একটি এই পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। সহপাঠী বা বন্ধুদের সঙ্গে একসাথে বসে টিফিন বা খাবার ভাগ করে খেলে বন্ধুদের মধ্যে ভালোবাসা ও সুসম্পর্ক গড়ে ওঠে। পরিবারের সদস্যরাও দিনে একটা সময় একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলে, যেমন রাত্রিবেলায় আহারের সময় বা ছুটির দিনে একসঙ্গে যখন সবাই বসে একটা টেবিলে খাওয়া হয় তখন পরিবারের সদস্যদের মধ্যে একটা বন্ধন কিন্তু সুদৃঢ় হয়ে থাকে। খাদ্য বিনিময়ের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করা যায় বা সম্পর্ক সুদৃঢ় করা যায়। যেমন হিন্দুদের বিজয়া, দীপাবলি, হোলি প্রভৃতি উৎসবে মিষ্টান্ন বিতরণ, খ্রিস্টানদের বড়দিনে কেক, পেস্ট্রি প্রভৃতি গ্রহণ, মুসলিমদের ঈদ উপলক্ষে নানা রকম সুস্বাদু ও বিতরণের যে ব্যবস্থা থাকে তার ফলে কিন্তু সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যতা বা ভালো সম্পর্ক কিন্তু বজায় থেকে থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু বজায় থেকে থাকে। অধিকাংশ বাড়িতে অতিথি আপ্যায়ন করার জন্য কিন্তু আমরা বিভিন্ন খাদ্য আসা মাত্রই কিন্তু পরিবেশন করে থাকি। এটিকে অনেকে একটি সামাজিক কর্তব্য বলে কিন্তু মনে করেন। এইভাবে আরো একাধিক কিন্তু খাদ্যের সামাজিক কাজ রয়েছে। খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ, খাদ্যের মনস্তাত্ত্বিক কাজও কিন্তু রয়েছে। পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সুস্বাদু প্রস্তুত করা খাদ্য এবং নিকটজন বা আত্মীয় স্বজনদের খাইয়ে আনন্দ পাওয়া, যা যিনি খাবার তৈরি করেন তিনি মানসিকভাবে কিন্তু তৃপ্তি পান। তাছাড়া অনেক ভোজন রসিক মানুষ ভালো খাবার খেয়ে মানসিক কিন্তু তৃপ্তি পেয়ে থাকে। খাদ্যের মাধ্যমে মা ও সন্তানের মধ্যে একটা বন্ধন কিন্তু সুদৃঢ় হয়ে থাকে, যেহেতু খাদ্যের উপরে মায়ের উপর কিন্তু খাদ্যের জন্য সন্তান নির্ভর করে থাকে। মায়ের কাছ থেকে শিশুরা খাবার পায় বলে মায়ের সঙ্গে শিশুদের একটি গভীর সম্পর্ক কিন্তু তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে সন্তানকে শাসন করার জন্য অন্যতম কৌশল হিসাবে মা তার সন্তানকে কিন্তু সাময়িকভাবে খাবার দেওয়া কিন্তু বন্ধ করে দেয় এবং তখন কিন্তু উভয়ে মনোকষ্টতে ভুগতে থাকেন। আবার সন্তানের জন্মদিনে অথবা পরীক্ষায় সাফল্য লাভ করলে তখন মা সন্তানকে তার পছন্দসই খাবারটি দেন, ফলে দুজনে আত্মতৃপ্তি বা মানসিক প্রশান্তি কিন্তু দুজনেরই ঘটে থাকে। মায়ের হাতে তৈরি করা খাবার তা সে যাই হোক সন্তানেরা সবসময় পরম আনন্দে খেয়ে থাকে এবং মানসিক তৃপ্তি পায়। এগুলো হচ্ছে খাদ্যের মধ্যে একটি খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ। পরিপোষক, অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক পরিপোষক, যেটাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। পরিপোষক বা নিউট্রিয়েন্ট খাদ্যের মধ্যে অবস্থিত যে সমস্ত জৈব ও অজৈব উপাদান খাদ্য পরিপাকের পর উৎপন্ন হয় বা পরিপাকের প্রয়োজন হয় না এবং পৌষ্টিক নালীতে সরাসরি শোষিত হয়ে দেহের পুষ্টি ও বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে অংশ নেয়, তাদেরকে আমরা সাধারণত পরিপোষক বলে থাকি। খাদ্য পরিপাকের পর কিন্তু
দেহে এগুলো শোষিত হয় এবং খাদ্যের যে অংশ দেহের পুষ্টিতে ব্যবহৃত হয় শোষিত হওয়ার পর সেগুলোকে আমরা সাধারণত পরিপোষক বলে থাকি। খাদ্যবস্তু পাচিত হয়ে যে সরল উপাদান পরিণত হয় এবং দেহে শারীরবৃত্তীয় কাজে নিযুক্ত হয় তাদের আমরা সাধারণত পরিপোষক বলে থাকি। যেমন দুধ হলো একটি খাদ্য এবং এটি পাচিত হয়ে গ্লুকোজ, গ্যালেক্টোজ, বিশেষ করে দুগ্ধ শর্করা পাচিত হয়ে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, দুগ্ধ প্রোটিন পাচিত হয়ে এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ফ্যাট পাচিত হয়ে উৎপন্ন হয়। অর্থাৎ গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এগুলো হচ্ছে কিন্তু পরিপোষক। এছাড়াও দুধের মধ্যে অবস্থিত ভিটামিন ও খনিজ লবণও কিন্তু পরিপোষক পরিপোষক বলে আমরা গণ্য করে থাকি, কারণ এগুলো আমাদের কিন্তু শরীরে কিন্তু প্রবেশ করে থাকে। এগুলি পৌষ্টিক নালীতে শোষিত হয়ে জীবদেহের কিন্তু শারীরবৃত্তীয় কাজে এগুলো বিভিন্ন কাজে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং শর্করা জাতীয় খাদ্যের পরিপোষক হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। প্রোটিন জাতীয় খাদ্যের পরিপোষক হলো অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট জাতীয় খাদ্যের পরিপোষক হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এছাড়া খাদ্যে অবস্থিত বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ লবণও কিন্তু পরিপোষক। খাদ্য এবং পরিপোষকের মধ্যে সম্পর্ক কি? খাদ্য হলো যে কোনো আহার্য বস্তু যা গ্রহণের ফলে জীবদের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু পরিপোষক হলো খাদ্য পরিপাকের পর খাদ্যের যে অংশ দেহে শোষিত হয়ে দেহের পুষ্টিতে ব্যবহৃত হয় তাকেই সাধারণত আমরা পরিপোষক বলে থাকি। অর্থাৎ খাদ্যের অংশ হলো কিন্তু পরিপোষক। সব পরিপোষকই হলো খাদ্য, কিন্তু সব খাদ্য পরিপোষক নয়। আমরা এটাকে এভাবে বলতে পারি, খাদ্যের মধ্যে দু ধরনের উপাদান থেকে থাকে। এক ধরনের উপাদান হলো পরিপাকযোগ্য, আরেক ধরনের হলো পরিপাক অযোগ্য। পরিপাকযোগ্য নয় এমন খাদ্য উপাদানকে পরিপোষক বলা যায় না। যেমন খাদ্যতন্তুতে অবস্থিত সেলুলোজ, হেমিসেলুলোজ, গাম এগুলো কিন্তু পরিপাক হয় না, ফলে এগুলো কিন্তু আমাদের দেহে শোষিত হয়ে কিন্তু কোনো পুষ্টি বা বৃদ্ধিতে কাজে লাগে না, তাই এগুলো কিন্তু পরিপোষক নয়। কিন্তু খাদ্যের মধ্যে যে পরিপাকযোগ্য খাদ্য উপাদান যেগুলো থাকে, যেমন প্রোটিন, তারপরে শর্করা, ফ্যাট, এগুলো কিন্তু পাচিত হয়ে বিভিন্ন প্রকারের সরল উপাদান তৈরি করে, যেগুলো আমাদের দেহে শোষিত হয়ে কিন্তু পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে সাহায্য করে থাকে। এগুলোকে আমরা পরিপোষক বলে থাকি। অর্থাৎ খাদ্যের মধ্যে কিন্তু যে উপাদানগুলো অবস্থিত থাকে সবগুলোই কিন্তু পরিপোষক নয়। তাই সব পরিপোষক হলো খাদ্য, কিন্তু সব খাদ্য পরিপোষক নয়। পরিপোষক, এখানে নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে পরিপোষককে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট। অতিমাত্রিক পরিপোষক এবং স্বল্প মাত্রিক বা অণু পরিপোষক বা ম্যাক্রো পরিপোষক, মাইক্রো পরিপোষক বলা। ম্যাক্রো পরিপোষক যেগুলো হচ্ছে যে পরিপোষকগুলো, অর্থাৎ যে পরিপোষকগুলো আমাদের প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দেহে ব্যবহৃত হয় বা গৃহীত হয়, তাদেরকে আমরা সাধারণত অতিমাত্রিক পরিপোষক বলে থাকি। শর্করা, প্রোটিন, ফ্যাট, জল এইগুলো হচ্ছে কিন্তু অতিমাত্রিক। আর যেগুলো আমাদের কিন্তু অল্প পরিমাণে জীবদেহে গৃহীত হয়ে থাকে, যে সমস্ত পরিপোষকগুলো যেমন ভিটামিন এবং খনিজ লবণ, এদেরকে সাধারণত মাইক্রো পরিপোষক বা স্বল্প মাত্রিক বা অল্প মাত্রিক বা অণু পরিপোষক বলা হয়ে থাকে। এখানে তোমরা দেখছো ভিটামিন এবং খনিজ লবণ এগুলো হচ্ছে স্বল্প মাত্রিক পরিপোষক। চলো আমরা একটু ভালো করে বলে দিই। দেহের চাহিদা অনুযায়ী খাদ্যের মধ্যে দু প্রকারের পরিপোষক থাকে, অতিমাত্রিক এবং স্বল্প মাত্রিক পরিপোষক, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট। যে সমস্ত পরিপোষক আমাদের দেহের জন্য প্রচুর পরিমাণে গৃহীত হয়, অর্থাৎ গ্রেটার দেন 1 মিলিগ্রাম পার গ্রাম, তাদের অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়ে থাকে। এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো আগে বললাম, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং জল বাদ দিয়ে বাকিগুলো শক্তি উৎপাদনে, দেহ গঠনে কিন্তু কাজে লেগে থাকে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো গ্রামে পরিমাপ করা হয় এবং শরীরে এদের চাহিদা মোট শক্তির প্রায় 55 থেকে 75% কার্বোহাইড্রেট, 10 থেকে 20% প্রোটিন এবং 20 থেকে 35% ফ্যাট প্রয়োজন হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হলে কিন্তু প্রোটিন এনার্জি অপুষ্টি বা প্রোটিন পিইএম, কোয়াশিয়রকর, ম্যারাসমাস প্রভৃতি রোগ হতে কিন্তু দেখা যায়। দানাশস্য, কলাই, মাংস, মাছ, আলু, বাদাম, তৈলবীজ এগুলোতে ম্যাক্রো পুষ্টি কিন্তু প্রচুর থাকে বা ম্যাক্রো উপাদান কিন্তু ম্যাক্রো পরিপোষক কিন্তু প্রচুর থাকে।
অতিমাত্রিক যে পরিপোষক রয়েছে এগুলো আবার দু প্রকারের হয়ে থাকে। প্রাথমিক বা মুখ্য ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয়। যে সমস্ত পরিপোষক আমাদের দেহের জন্য খুবই অধিক পরিমাণে প্রয়োজন হয় তাদের প্রাথমিক বা মুখ্য ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয়। যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি হচ্ছে অতিমাত্রিক এই প্রাথমিক বা মুখ্য ম্যাক্রো নিউট্রিয়েন্ট এদেরগুলোকে বলা হয়ে থাকে। এরপর আসি গৌণ ম্যাক্রো নিউট্রিয়েন্ট। যে সমস্ত পরিপোষক আমাদের কিন্তু তুলনামূলকভাবে কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে আমরা সাধারণত গৌণ ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলে থাকি। যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এগুলো হচ্ছে গৌণ ম্যাক্রো নিউট্রিয়েন্ট। স্বল্প মাত্রিক পরিপোষক, যেসব পরিপোষক আমাদের দেহের জন্য খুব অল্প পরিমাণে গৃহীত হয়, লেস দ্যান 1 মিলিগ্রাম পার গ্রাম, তাদের স্বল্প মাত্রিক পরিপোষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়ে থাকে। যেমন ভিটামিন ও খনিজ লবণ, এগুলো কিন্তু খুব অল্প পরিমাণে আমাদের দরকার হয়ে থাকে এবং এই উপাদানগুলি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এগুলি দেহের স্বাভাবিক কাজকর্ম ও রাসায়নিক বিক্রিয়া পরিচালনা করতে কিন্তু সাহায্য করে থাকে। তবে এরা কিন্তু কোনো শক্তি উৎপাদনে অংশ নেয় না বা দেহে শক্তি উৎপাদন করতে এগুলো সাহায্য করে না। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন, খনিজ মৌল নিয়ে কিন্তু গঠিত। এগুলি মিলিগ্রাম, মাইক্রোগ্রাম বা আন্তর্জাতিক ইউনিট IU তে পরিমাপ করা হয়ে থাকে। আমাদের শরীরে দৈনিক চাহিদা অনুযায়ী ভিটামিন A হচ্ছে 700 মাইক্রোগ্রাম, ভিটামিন B12 হচ্ছে 2.4 মিলিগ্রাম, E হচ্ছে 15 মিলিগ্রাম, তারপর হচ্ছে সি কার্বন যেটা হচ্ছে এই ভিটামিন সি যেটা হচ্ছে সেটা হচ্ছে 75 মিলিগ্রাম, থিয়ামিন 1 মিলিগ্রাম, রাইবোফ্লাভিন 1.1 মিলিগ্রাম, নিয়াসিন 14 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 400 মিলিগ্রাম, লৌহ 18 মিলিগ্রাম, সেলেনিয়াম 55 মিলিগ্রাম প্রয়োজন হয়ে থাকে। ম্যাক্রোনিউট্রিয়েন্টের অভাবে রাতকানা, বেরিবেরি, স্কারভি, গলগণ্ড প্রভৃতি বিভিন্ন প্রকারের রোগ হতে দেখা যায়। যেরকম ভিটামিন ঘাটতি বা মিনারেলের ঘাটতি হবে সেই অনুযায়ী কিন্তু তাদের উপসর্গ বা রোগগুলো দেখা যাবে। প্রধানত শাক সবজি, ফল, ডিম, সবুজ শাক, তারপর হচ্ছে ফার্মান্টেড যে সমস্ত খাবারগুলো রয়েছে অর্থাৎ গাঁজানো যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে থাকে। দেহ পরিপোষক ও দেহ সংরক্ষক খাদ্য, প্রক্সিমেট এবং প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ দি ফুড। জীবদের প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্যকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়: দেহ পরিপোষক খাদ্য, প্রক্সিমেট প্রিন্সিপালস অফ দি ফুড। যে সব খাদ্য দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের দেহ পরিপোষক খাদ্য বলা হয়ে থাকে। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ এবং ফ্যাট বা স্নেহ পদার্থ এগুলো হচ্ছে কিন্তু দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের নিকটতম যে নীতিগুলো প্রক্সিমেট প্রিন্সিপালস হলো এই খাদ্যগুলি শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে এবং এই খাদ্যগুলি হলো ম্যাক্রোমলিকুল, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। দেহ সংরক্ষক খাদ্য, প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ দি ফুড। যেসব খাদ্য দেহে শক্তি উৎপাদন করে না কিন্তু দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে থাকে তাদেরকে আমরা সাধারণত দেহ সংরক্ষক খাদ্য বলে থাকি। যেমন ভিটামিন, খনিজ লবণ ও জল। খাদ্যের সংরক্ষক যে নীতিগুলো, প্রোটেক্টিভ প্রিন্সিপাল গুলো কি, এই খাদ্যগুলি শক্তি উৎপাদনে সাহায্য করে না, দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে থাকে এবং এই খাদ্যগুলি হলো ম্যাক্রোমলিকুল, যেমন ভিটামিন এবং খনিজ লবণ ও জল। তোমাদের যে প্রথম পর্বটা সেটা আমি এখানে শেষ করলাম। এই চ্যাপ্টারের আবার বাকি অংশটা কিন্তু পরবর্তী আরেকটা ভিডিওতে আমি কিন্তু নিয়ে আসবো। তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও বানাবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তাহলে এখানেই আমি শেষ করছি।